বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের ক্লাস নিয়ে হাজির হয়েছি। দেখো, এখানে একটা সমুদ্রের জাহাজ চলাচল করতেছে বা নৌযান চলাচল করছে, সেটা দেখা যাচ্ছে। এবং সেটার যদি ক্ষতি হয় তাহলে আমরা কি করি, এবং ক্ষতিটা অনেক ধরনের হতে পারে। আগুন লেগে যেতে পারে, জাহাজটা ডুবে যেতে পারে। এখানে দেখো একটা জাহাজ যে আগুন লেগে গেছে, ধোয়া হচ্ছে, এই ধরনের ক্ষেত্রেই আমরা সাধারণত নৌবিমা করে থাকি। এবং আজকে আমার পড়ানোর টপিকস হচ্ছে নৌবিমা। নৌবিমা নিয়ে আছি আমি, ফৌজিয়া মমতাজ, প্রভাষক, মহিলা কলেজ, চট্টগ্রাম। দেখো, আজ আমরা কি কি বিষয় নিয়ে পড়াশোনা করব, বা আজকে যতটুকু পড়ব তার থেকে আমরা জানতে পারবো নৌবিমার ধারণা, নৌবিমার তাৎপর্য, নৌবিমা পত্রের শ্রেণীবিভাগ, নৌবিমার আওতা এবং নৌবিমা চুক্তির শর্তাবলী। তাহলে প্রথমে ধারণার দিকেই চলে যাই। আর আমরা এখন বলতে পারি কখন, কোথায়, কিভাবে নৌবিমার উদ্ভব হয়েছিল তা সঠিকভাবে জানা যায় না। তবে নৌপথে ব্যবসা বাণিজ্যের প্রসার থেকে এর গোড়াপত্তন হয়েছে তা নিঃসন্দেহেই বলা যায়। আদি যুগে এক জনপদ থেকে অন্য জনপদে যাওয়া ছিল নিতান্তই কষ্টকর। সেক্ষেত্রে ব্যবসা সম্প্রসারণে পণ্য পরিবহনকালে প্রায় বিভিন্ন প্রাকৃতিক ও অপ্রাকৃতিক কারণে জাহাজ ও পণ্যের ক্ষতি হতো। এরূপ ক্ষতি আনুপাতিক হারে জাহাজের স্বার্থ সংশ্লিষ্ট পক্ষগুলো কর্তৃক বহনের নীতিমালা অবশ্য সর্বপ্রথম চালু হয় খ্রিস্টপূর্ব 1916 অব্দে, এবং ওই আদিবাসী হলো রোস দ্বীপের অধিবাসীদের মধ্যে। তবে এই নীতিমালা বেশি দিন টেকেনি। তারপর দেখো, বিভিন্ন ইতিহাস থেকে জানা যায় 1182 সালে ফ্রান্স থেকে বিতাড়িত ইহুদিরা ইতালিতে এসে সর্বপ্রথম নৌবিমার প্রবর্তন করে। দুঃখিত, এরাই সর্বপ্রথম নৌবিমায় প্রিমিয়াম নির্ধারণ এবং ক্ষতিপূরণ নীতি প্রচলন করে। এরপর নৌবিমা ব্যবসা গতিশীল করার জন্য 1437 সালে বার্সেলোনায় নৌবিমা সংক্রান্ত এক অধ্যাদেশ প্রণীত হয়, এবং 1556 সালে স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপ বিমা পরিচালনা বিধি প্রণয়ন করেন। সালগুলো একটু খেয়াল রাখবে। এবং 1782 খ্রিস্টাব্দে দ্য লয়েডস অ্যাসুরেন্স অ্যান্ড দ্য রয়্যাল এক্সচেঞ্জ নামে দুটো বিমা কোম্পানি লয়েডসদের সাথে মিলিতভাবে 1824 খ্রিস্টাব্দ পর্যন্ত নৌবিমা কার্যক্রম চালিয়ে আসছিল। আবার দুঃখিত, 1771 সালে অ্যাসোসিয়েশন অফ লয়ার্স আন্ডাররাইটার নামে নৌবিমায় দায়গ্রাহক ও দালালরা মিলে একটি সমিতি গঠন করে। সালে ইংল্যান্ডের পার্লামেন্টে নৌবিমা আইন পাস হয়। 1973 সালে বাংলাদেশে সাধারণ বীমা কর্পোরেশন নামে নৌবিমা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। ঠিক আছে, এটা হলো মোটামুটি নৌবিমার ধারণা। তারপরে এখন আমরা দেখি নৌবিমা বলতে কি বুঝি। প্রথমে বলেছি যে জাহাজে বা সমুদ্রে নৌপথে পরিবহনকালে উদ্ভূত ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে বীমা চুক্তি সম্পাদন করা হয় তাকে নৌবিমা বলা হয়। এই ক্ষতিটা বিভিন্ন ধরনের হতে পারে বা উদ্ভূত হতে পারে বিভিন্নভাবে। আগুন ধরে যেতে পারে, পণ্যের ক্ষতি হতে পারে, জাহাজ ডুবে যেতে পারে। বিভিন্ন ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য মূলত নৌবিমাটা করা হয়, যেন ভবিষ্যতে ক্ষতিপূরণ হাত থেকে নৌযানটা ওই ধরনের প্রতিষ্ঠানগুলো রক্ষা পেতে পারে। সুতরাং নৌবিমা তাহলে একটি ক্ষতিপূরণের চুক্তি। এর মাধ্যমে সমুদ্রপথের জাহাজের পণ্য এবং মাসুলের ঝুঁকি বহন করে।
ক্ষতি বীমাকারী পূরণ করবে, মানে ক্ষতি পূরণটা কে করবে? বীমাকারী পূরণ করবে। ক্ষতির কারণ বীমাকারী পূরণ করবে তখনই যদি চুক্তিতে সেই ক্ষতির পরিমাণটা, সেই ক্ষতির কারণটা উল্লেখ থাকে। যতটুকু পরিমাণ বীমা দাবির জন্য আবেদন করা হচ্ছে ঠিক ততটুকুই বীমা দাবি পরিশোধ করবে, তার বেশি করবে না। এখন দেখি আমরা নৌবিমার গুরুত্ব। আমরা প্রথমেই জেনেছি নৌপথে পরিবহনকালে উদ্ভূত ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে বীমা চুক্তি সম্পাদন করা হয় তাকে নৌবিমা বলা হয়। এবং এই নৌবিমা চুক্তির ক্ষেত্রে কী ধরনের গুরুত্ব স্বাভাবিকভাবেই আমাদের সাথে অতপ্রতভাবে জড়িত হয়ে যায় তা হলো প্রথমেই নিরাপত্তা বিধান। নৌপথে বা সমুদ্রপথে জাহাজের পণ্য ও মাশুল প্রায় সময় বিভিন্ন দুর্যোগে পড়ে ব্যাপক ক্ষতি হয়ে থাকে। এতে সংশ্লিষ্ট পক্ষসমূহ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এই অবস্থায় যদি বিষয়বস্তুর বীমা করা থাকে তাহলে অনিশ্চয়তা ও ঝুঁকিগত দায়ভার গ্রহণ করে পণ্য, জাহাজ ও মাশুলের সার্বিক নিরাপত্তা বিধান করা সম্ভব হয়। ফলে ব্যবসায়ী ঝুঁকিমুক্ত হয়ে নিশ্চিন্ত মনে ব্যবসা কর্মকাণ্ড পরিচালনা করতে পারে এবং তাকে ব্যবসায়িক কর্মকাণ্ড নিরাপত্তা অনুভব করে। এবং এই ধরনের কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে দেশের ব্যবসায়িক কর্মকাণ্ড উন্নয়নের গতিও বেগবান হয়ে থাকে। তারপর দেখি আমরা ঝুঁকি হ্রাস। নৌপথে পণ্য পরিবহনকালে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক বিপদের কারণে যে ক্ষতি হয় তার ফলে ব্যবসায়িক ঝুঁকি বেড়ে যায়। এই ঝুঁকির ভয়ে মানুষ ব্যবসা করতে ভয় পেত। নৌবিমার উদ্ভব হওয়ার পর থেকে যখন বীমা চুক্তির মাধ্যমে এইসব ঝুঁকি মোকাবিলা করা সম্ভব হলো তখন থেকেই ব্যবসায়ের সম্প্রসারণের পথ আরও সুগম হলো। সুতরাং বর্তমানে নৌপথে নৌবিমা সংঘটিত ঝুঁকিসমূহ হ্রাস করে ব্যবসা বাণিজ্যের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করছে। যেহেতু বীমা করার ফলে বীমাকারী ক্ষতিপূরণটা পরিশোধ করবে, যার জন্য ঝুঁকিটাও হ্রাস পাচ্ছে। তারপর দেখো বিনিয়োগের সহায়তা। নৌবিমা প্রত্যক্ষ পরোক্ষভাবে বিনিয়োগ বৃদ্ধিতে সহায়তা করে। একদিকে বীমাকারী বীমাগ্রাহীতার কাছ থেকে যে প্রিমিয়াম পায় তা উৎপাদনমুখী ও লাভজনক খাতে বিনিয়োগ করে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধন করে। সাধারণত উৎপাদনমুখী ক্ষেত্রে বিনিয়োগ করে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে চায়। অন্যদিকে বীমাগ্রহীতা বীমা চুক্তির মাধ্যমে তার ব্যবসার ঝুঁকি হ্রাস করে চিন্তামুক্ত থেকে বিনিয়োগ পথ সম্প্রসারণ করে। তাহলে নৌবিমাটা আমার বিনিয়োগেও সহায়তা করছে বা বিনিয়োগ বৃদ্ধি করছে। আর সবচেয়ে অনেক বেকারের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করে দিচ্ছে। একটা সবচেয়ে সুবিধাজনক অবস্থান। নৌবিমা প্রতিষ্ঠানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যাপক লোকের কর্মসংস্থান করে থাকে। নৌবিমা থেকে অর্জিত প্রিমিয়াম বিনিয়োগ করে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ হয়, ফলে প্রচুর লোকের কর্মসংস্থান হয়। তাছাড়া নিজস্ব অফিসে তারা অনেক লোকের কর্মসংস্থান সৃষ্টি করে। সুতরাং নৌবিমা কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর করে অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। অদৃশ্যমান রপ্তানি বৃদ্ধি। নৌবিমা একটি দেশে দৃশ্যমান রপ্তানির পাশাপাশি অদৃশ্যমান রপ্তানিরও সুযোগ সৃষ্টি করে থাকে। পণ্য রপ্তানির ক্ষেত্রে বীমাকরণের খরচ বা প্রিমিয়াম সাধারণত আমদানিকারককে পরিশোধ করতে হয়, যা রপ্তানিকারকের দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি করে। এই প্রক্রিয়ায় নৌবিমা দৃশ্যমান রপ্তানির পাশাপাশি অদৃশ্যমান রপ্তানির আয় বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিকে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারপর দেখছি আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার। নৌবিমা আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্যের অধিকাংশই সমুদ্র বা নৌপথে সংঘটিত হয়। নৌপথে বিদ্যমান যেসব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক বিপদ রয়েছে তা হ্রাস করার জন্য নৌবিমার প্রচলন হয়েছে। নৌবিমায় বিভিন্ন ঝুঁকি গ্রহণের মাধ্যমে
ব্যবসায়ীদের ক্ষতিপূরণের নিশ্চয়তা প্রদানের ফলে ব্যবসায়ী ও শিল্পপতিদের আন্তর্জাতিক বাণিজ্য প্রতিষ্ঠা করা সহজ হয়। এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ঘটছে এবং অর্থনৈতিক গতি ত্বরান্বিত হচ্ছে। এবং সবশেষে আমরা বলতে পারি, নৌপথে ব্যবসায়িক পণ্য পরিবহনকালে অধিক ঝুঁকি বিদ্যমান থাকায় আগে মানুষ ব্যবসা করতে অনগ্রসর ছিল। নৌ বিমার উদ্ভবের ফলে নৌপথে সংঘটিত ঝুঁকিসমূহ যখন হ্রাস করা সম্ভব হয়, তখন থেকেই নৌপথে পণ্য পরিবহনে উৎসাহিত হয়। ফলে ব্যবসায়ীরা অধিক নিরাপত্তার সাথে সহজে ও সস্তায় এক স্থান থেকে অন্য স্থানে পণ্য প্রেরণের সুযোগ পায়। সুতরাং বিমা নৌপথে জাহাজ, পণ্য, মাসুলের ঝুঁকি হ্রাসের মাধ্যমে সারা বিশ্বে পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের মাধ্যমে মাইলফলক সৃষ্টি করছে। এরপর দেখো নৌ বিমাপত্রের শ্রেণীবিভাগ। অনেক ধরনেরই শ্রেণীবিভাগ রয়েছে, অনেক ধরনের বিমাপত্র রয়েছে। প্রথমে আসছে যাত্রা বিমাপত্র। যে বিমাপত্রের দ্বারা নির্দিষ্ট সমুদ্র যাত্রাপথে সংঘটিত ক্ষতিপূরণের নিশ্চয়তা দেয় তাকে নৌযাত্রা বিমাপত্র বলে। আমি আবারও বলছি, যে বিমাপত্রের দ্বারা নির্দিষ্ট সমুদ্র যাত্রাপথে সংঘটিত ক্ষতিপূরণের নিশ্চয়তা দেয় তাকেই আমরা নৌযাত্রা বিমাপত্র বলছি। যেমন চট্টগ্রাম বন্দর থেকে মাল বোঝাই একটি জাহাজ জাপান যাবে এবং যাত্রীকালীন জাহাজ ও জাহাজস্থ পণ্যের ক্ষতি হলে ক্ষতিপূরণ করা হবে, এ মর্মে চুক্তি করা হলে একে নৌযাত্রা বিমাপত্র বলতে পারছি বা যাত্রা বিমাপত্র বলতে পারছি। তারপর হচ্ছে আমার সময় বিমাপত্র। যে বিমাপত্রে নির্দিষ্ট কোনো সময়ে জাহাজস্থ পণ্য ও মাসুলের ক্ষতির জন্য নৌ বিমা করা হয় তাকে সময় বিমাপত্র বলা হয়। এই বিমাপত্র সর্বোচ্চ 1 বছরের জন্য গ্রহণ করা হয়। অর্থাৎ 2017 সালের জানুয়ারি মাস থেকে 2017 জুলাই মাস পর্যন্ত ক্ষতির জন্য নৌ বিমা গ্রহণ করা হলে এই সময় ক্ষতিগ্রস্ত হলে শুধু ক্ষতিপূরণ করা হবে, মানে সময়টা নির্দিষ্ট করে দেয়া হচ্ছে এখানে। তারপর আসছে আমার মিশ্র বিমাপত্র। একই সাথে নৌযাত্রা এবং সময় বিমাপত্র গ্রহণ করা হলে তাকে মিশ্র বিমাপত্র বলা হয়। অর্থাৎ যাত্রার বিমাপত্র এবং সময় বিমাপত্র সম্মিলিতভাবে যে বিমাপত্র গ্রহণ করা হচ্ছে সেটাই হচ্ছে মিশ্র বিমাপত্র। চট্টগ্রাম বন্দর হতে লন্ডন পর্যন্ত 9 মাসের জন্য বিমাপত্র গ্রহণ করা হলে এটিকেই আমরা মিশ্র বিমাপত্র বলতে পারব। তারপর দেখো মূল্যায়িত বিমাপত্র। নৌ বিমা গ্রহণের সময় বিমা গ্রহীতার বিষয়বস্তুর মূল্য নির্ধারণ করে যে বিমা চুক্তি করা হয় তাকেই মূল্যায়িত বিমাপত্র বলা হয়। বিষয়বস্তুর সামগ্রিক ক্ষতি হলে সর্বোচ্চ বিমা মূল্য পরিশোধ করা হয়, তবে আংশিক ক্ষতির ক্ষেত্রে সমন্বিত আনুপাতিক ক্ষতির পরিমাণ নির্ধারণ করেই ক্ষতিপূরণ করা হয়। আর যে বিমাপত্রে বিমাকৃত বিষয়বস্তুর মূল্য বিমাকারী পূর্ববর্তী নির্ধারণ না করে ক্ষতিগ্রস্ত হওয়ার পর নির্ধারণ করে তাকে অমূল্যায়িত বিমাপত্র বলা হয়। অর্থাৎ ক্ষতি হয়ে যাওয়ার পরেই তখন এটার মূল্যটা নির্ধারণ করা হয়। তখন ক্ষতিগ্রস্ত হওয়ার পর মাসুল, জাহাজীকরণ খরচ, বিমা খরচ অন্তর্ভুক্ত করেই ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়। তারপর দেখো ভাসমান বিমাপত্র। নির্দিষ্ট সময়ের জন্য একই মালিক বা প্রতিষ্ঠানের একাধিক জাহাজের জন্য একটি মাত্র বিমা চুক্তি করা হলে তাকে ভাসমান বিমাপত্র বলা হচ্ছে। নির্দিষ্ট সময়ের জন্য একই মালিক বা প্রতিষ্ঠানের একাধিক জাহাজের জন্য শুধুমাত্র একটি বিমাপত্র গ্রহণ করা হচ্ছে তাকে আমরা কি বলছি? ভাসমান বিমাপত্র। এক্ষেত্রে বিভিন্ন জাহাজের অবস্থা, মান
ও মূল্য বিবেচনা এনে গড় মূল্য নির্ণীত হয় এবং সেভাবে বিমাকৃত অঙ্ক নির্ধারণ করা হয়। এই বিমার ক্ষেত্রে বিভিন্ন সময় বন্দর ছেড়ে যাওয়া জাহাজ সম্পর্কে বিমাকারীকে অবহিত করতে হয়। আর হলো নির্দিষ্ট বিষয়বস্তুর মূল্য নির্ণয় করে নির্দিষ্ট যাত্রা বা সময়ের জন্য যে বিমাপত্র গ্রহণ করা হয় তাকে ছাউনি বিমাপত্র বলা হয়। নির্দিষ্ট যাত্রাপথে নির্দিষ্ট সময়ের জন্য বিমাগ্রহীতার যে সকল পণ্য পরিবাহিত হয় তার মূল্য পূর্বেই নির্ধারণ করে বিমাপত্রে উল্লেখ করা হয় এবং মূল্যের উপর প্রিমিয়াম ধরা হয়, সেটাই হলো ছাউনি বিমাপত্র। তো নৌ বিমাপত্র শ্রেণীবিভাগ মোটামুটি এগুলি, একটু সবগুলোরই সংজ্ঞাটা খুব ভালোভাবে আত্মস্থ করে রাখতে হবে, তাহলে সেটা এমসিকিউ আসলেও বা অনুধাবন 1 নম্বর প্রশ্নে আসলেও আমাদের কোনো সমস্যা হবে না উত্তর দিতে। এখন আমরা দেখব নৌ বিমান আওতা। প্রথমে আসছে আওতার মধ্যে প্রথমে কি পড়ছে আমার পণ্য বিমা। এটাকে অনেক সময় শ্রেণীবিভাগ হিসেবেও বলা হয়ে থাকে, যেটাই হোক আমরা এখানে নৌ বিমার আওতা হিসেবে পড়ব। দেখো পণ্য বিমা, যে বিমা চুক্তির মাধ্যমে নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে বিমাকারী জাহাজস্থিত পণ্য ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণের নিশ্চয়তা দেয় তাকে পণ্য বিমা বলে। পণ্য বিমা সম্পর্কে জিএস পান্ডা বলেন, এক বন্দর থেকে অন্য বন্দরে পরিবাহিত পণ্যের উপর যে বিমা করা হয় তাকে পণ্য বিমা বলে। সমুদ্রপথে এক দেশ থেকে অন্য দেশে পণ্য পাঠানোর সময় বিভিন্ন প্রাকৃতিক ও অপ্রাকৃতিক বিপদের কারণে জাহাজস্থিত পণ্যের ক্ষতি হতে পারে। এই অবস্থায় শুধু জাহাজস্থিত পণ্যের ক্ষতিপূরণ করার প্রক্রিয়াকেই পণ্য বিমা বলে। শুধু পণ্যের ক্ষতির বিরুদ্ধে এরূপ বিমা করা হয়ে থাকে, শুধুমাত্র পণ্যের জন্যই এই ধরনের বিমাটা করা হয়ে থাকে। তারপর দেখি আমি জাহাজ বিমা। যেসব জাহাজ বা জলযান সমুদ্রপথে চলাচল করে ওই জাহাজ বা জাহাজের উপকরণাদির ঝুঁকি হ্রাসের জন্য বিমাকারীর সাথে বিমাগ্রহীতার যে চুক্তি সম্পাদিত হয় তাকে জাহাজ বিমা বলে। জাহাজ বিমা সম্পর্কে এম.এন. মিশ্রা বলেন, জাহাজ এবং জাহাজের যন্ত্রপাতি জাহাজ বিমার অন্তর্ভুক্ত, অর্থাৎ সমুদ্রপথে জাহাজ চলাচলে সামুদ্রিক ঝড়, জলোচ্ছ্বাস, তরঙ্গ, শিলাঘাত, চরে আটকে পড়া, কাপ্তান বা খালাসিদের অসাধুতা ইত্যাদি বিভিন্ন কারণে জাহাজ বা তার উপকরণাদির আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হতে পারে। এইরূপ সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষার জন্যই কর্তৃপক্ষ জাহাজ বিমার আশ্রয় গ্রহণ করে। ঠিক আছে, এটাই হলো আমার জাহাজ বিমা। তারপর দেখি আমরা মাসুল বিমা। জাহাজ কর্তৃক তার জাহাজ ভাড়া সংক্রান্ত ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে বিমা কোম্পানির সাথে নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে যে চুক্তি সম্পাদন করে তাকে মাসুল বা ভাড়া বিমা বলে। যে বিমা দ্বারা জাহাজের ভাড়ার ক্ষতির বিপরীতে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তাকেই মাসুল বিমা বলা হয়। সমুদ্রপথে জাহাজে পণ্য পরিবহনের জন্য জাহাজ কর্তৃপক্ষকে ভাড়া বা মাসুল দিতে হয়। জাহাজ কর্তৃপক্ষ নির্দিষ্ট গন্তব্যে পণ্য সামগ্রী পৌঁছে দেওয়ার বিপরীতে এই ভাড়া বা মাসুল গ্রহণ করে থাকে, কিন্তু জাহাজস্থিত পণ্য সামুদ্রিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হলে বা সমুদ্রে পণ্য ফেলে দিলে তার মাসুল দাবি করতে পারে না। জাহাজ কর্তৃপক্ষ এরূপ ক্ষতিপূরণের নিমিত্তেই পণ্যের সাথে অথবা আলাদা বিমাপত্রের মাধ্যমে বিমা চুক্তি সম্পাদন করলে
এবং তার ক্ষতি সাধিত হলে বীমা কোম্পানি একত্রে অথবা আলাদাভাবে মাসুলের ক্ষতিপূরণ করে থাকে। এরপর দেখো নৌ দায় বীমা। জাহাজ কর্তৃপক্ষের সৃষ্ট দায় মোকাবেলায় বীমা কোম্পানির সাথে যে চুক্তি সম্পাদন করা হয় তাকে নৌ দায় বীমা বলা হয়। সংঘর্ষ বা ডুবে যাওয়ার মতো ক্ষতিজনিত দায় যে নৌ বীমা পত্রে অন্তর্ভুক্ত হয় তাকেই দায় বীমা বলা হচ্ছে। দেখা যায় অনেক সময় সমুদ্রপথে জাহাজ যে পণ্য পরিবহনকালে অনিচ্ছাকৃত নৌবিধি ও নিয়মকানুন না মানা, অথবা অনেক সময় সমুদ্রপথে জাহাজের কাপ্তান বা কর্মচারীদের কোনো অসততা ও অবহেলার কারণে পণ্যের কোনো ক্ষতি হলে ওই পণ্যের ক্ষতির দায় পরিবহন মালিক বা জাহাজ মালিকের উপর বর্তায়। এছাড়া এর কারণে কর্মরত কর্মীদের শারীরিক জখম বা জীবনহানিও ঘটতে পারে। এতে স্বভাবতই জাহাজ কর্তৃপক্ষের দায় সৃষ্টি হতে পারে। এরূপ দায় থেকেই সৃষ্ট ক্ষতিপূরণের উদ্দেশ্যেই নৌ-বীমার দায়টার উদ্ভব হয়। দায় বীমার বেলায় সাধারণত বীমা কোম্পানি জাহাজ মালিকের মোট দায়ের 3/4 ঝুঁকির বীমা করে থাকে। সুতরাং তাহলে আওতার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? একই বীমাপত্রের আওতায় বীমা করা যায়, আবার প্রতিটি আলাদা আলাদা বীমাপত্রের মাধ্যমেও বীমা করা যায়। একটি বীমাপত্রের আওতায় বীমা করলে একই সাথে বীমা দাবি পরিশোধ করা হয়, এবং আলাদা আলাদা বীমাপত্রের মাধ্যমে করা হলে আলাদা আলাদাভাবে বীমা দাবি পরিশোধ করা হয়। এখন দেখি যেগুলো নৌ বীমার বা জাহাজ বীমার ক্ষেত্রে চুক্তিগুলো অপরিহার্য বলে বিবেচিত তা কি কি। প্রথমে আমরা দেখি ব্যক্ত শর্তাবলী কি কি থাকতে পারে। নৌ বীমার চুক্তি লিখিত হওয়া আবশ্যক। নৌ বীমার চুক্তিতে যেসব শর্ত লিখিতভাবে উল্লেখ করা থাকে সেসব শর্তকে নৌ বীমায় ব্যক্ত বা প্রকাশিত শর্ত বলে। বীমাকারী বীমাপত্রে উল্লেখিত শর্তাবলী পালন না করলে বীমা চুক্তি বাতিল হয়ে যেতে পারে। নিচে বৈধ নৌ বীমা চুক্তির ব্যক্ত শর্তাবলী দেখানো হলো। দেখো প্রথমেই যাত্রার নিরাপদকাল। নৌ বীমায় যাত্রার নিরাপদকাল একটি গুরুত্বপূর্ণ ব্যক্ত শর্ত। এই শর্তে সমুদ্রে যাত্রার জন্য নির্ধারিত জাহাজটি কোনো সময়ে যাত্রা করলে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে তা উল্লেখ থাকে। জাহাজ নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য সময় একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই নৌ বীমা চুক্তিতে যাত্রার নিরাপদকাল শর্তটি সুস্পষ্টভাবে উল্লেখ থাকা অপরিহার্য। তাহলে যাত্রার নিরাপদকাল বা যাত্রার একটা সুনির্দিষ্ট সময়টা উল্লেখ থাকাটা হলো যে একটা ব্যক্ত শর্তাবলী। তারপর দেখছি যাত্রার সুনির্দিষ্ট তারিখ। নৌ বীমা চুক্তির বিভিন্ন ব্যক্ত শর্তাবলীর মধ্যে আরেকটি হলো যাত্রার তারিখ সুনির্দিষ্টভাবে উল্লেখ করা। চুক্তিভুক্ত জাহাজটি মালামাল নির্দিষ্ট সমুদ্রপথে থেকে কোন মাসের কোন দিন লক্ষ্যস্থলের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে তা স্পষ্টভাবে উল্লেখ থাকতে হয়। এর মাধ্যমে উভয় পক্ষ জাহাজটির সমুদ্রযাত্রার তারিখ সম্পর্কে অবগত বা অবহিত হতে পারে। রক্ষীভর থাকা। জাহাজ সমুদ্রে চলাকালীন অভ্যন্তরীণ ও বহিঃশত্রু দ্বারা যে কোনো সময় আক্রান্ত হতে পারে। এই অবস্থায় শত্রু কর্তৃক আক্রান্ত হতে সংশ্লিষ্ট জাহাজটিকে নিরাপত্তা বিধানের জন্য জাহাজে পর্যাপ্ত রক্ষীবহর থাকা আবশ্যক। তাই চুক্তি সম্পাদনকালে অবশ্যই জাহাজে রক্ষীবহর সংক্রান্ত শর্তটি সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হয়। তারপর আসছি যাত্রার নির্দিষ্ট সীমারেখা। নৌ বীমা চুক্তিতে অবশ্যই জাহাজের যাত্রার নির্দিষ্ট সীমারেখা উল্লেখ থাকতে হবে বা উল্লেখ করতে হবে। চুক্তি সংশ্লিষ্ট জাহাজটি একটি নির্দিষ্ট সীমারেখা দিয়ে চলাচল করবে। সমুদ্রে চলাচলে জাহাজটি কোনো দুর্যোগপূর্ণ বা বিপদসংকুল এলাকায় প্রবেশ করলে জাহাজের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তাই এরূপ বিপদসংকুল এলাকা পরিহার করে
জাহাজটিকে নিরাপদ এলাকায় চলাচলের শর্ত উল্লেখ করতে হয়। তারপর হলো সম্পদের নিরপেক্ষতা। বিমা চুক্তির একটি অন্যতম শর্ত হলো জাহাজে বহনকৃত সম্পদের নিরপেক্ষতা ঘোষণা থাকবে। বিমাকৃত সম্পদ নিয়ে বিমাকারীকে যাতে ঝামেলায় পড়তে না হয় সেজন্য বিমাকৃত সম্পত্তির বৈধতা এবং এর কোনো ধরনের নিষেধাজ্ঞা মুক্তির বিষয়ে বিমাগ্রহীতাকে প্রতিশ্রুতি দিতে হয়। যদি এরূপ প্রতিশ্রুতি লেখা না থাকে তাহলে ওই চুক্তির জন্য বিমাকারী দায়ী থাকবে। তো এই হলো আমাদের নৌ-বিমা চুক্তির অপরিহার্য শর্তাবলীর মধ্যে ব্যক্ত শর্তাবলী। আর কিছু আছে অব্যক্ত শর্তাবলী বা অপ্রকাশিত। বিমা চুক্তিতে যেসব শর্ত লিখিতভাবে প্রকাশ করা হয়নি অথচ আইন অনুযায়ী অবশ্যই পালনীয়, সেসব শর্তকেই আমরা অব্যক্ত বা অপ্রকাশিত শর্ত বলে থাকি। নৌ-বিমার ক্ষেত্রে এই জাতীয় শর্তকে চুক্তির নিয়ন্ত্রণকারী শর্ত হিসেবে বিবেচনা করতে হয়। অব্যক্ত শর্ত পালন না করলে চুক্তি বাতিল হয়ে যেতে পারে এবং এর ফলে ক্ষতিগ্রস্ত পক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে। অব্যক্ত শর্তাবলীর মধ্যে দেখি আমরা জাহাজের সমুদ্রে চলাচল যোগ্যতা। সমুদ্রের জাহাজ চলাচল যোগ্যতা বলতে জাহাজটির অবস্থানগত যোগ্যতার সাথে অভিজ্ঞ কাপ্তান, উপযুক্ত নাবিক, প্রয়োজনীয় সাজ সরঞ্জাম ও নির্দিষ্ট পরিমাণ পণ্য বোঝাই ইত্যাদিকে বোঝায়। নৌ-বিমা চুক্তি সম্পাদনকালে ধরে নেওয়া হয় জাহাজটি সমুদ্রে চলাচলের জন্য যোগ্য বা তার যোগ্যতা রয়েছে। যদি জাহাজটির চলাচল যোগ্যতা না থাকতো তাহলে চুক্তি করার প্রশ্নই আসতো না। তাই চুক্তিতে উল্লেখ থাক বা না থাক, চুক্তিভুক্ত জাহাজটি সমুদ্রের চলাচল যোগ্যতা থাকা অবশ্যই অপরিহার্য। তারপর দেখো যাত্রার বৈধতা। যাত্রার বৈধতা বলতে বিমাকৃত জাহাজের যাত্রা ও যাত্রাপথের বৈধতাকে বোঝায়। বিমা চুক্তিতে উল্লেখ থাক বা না থাক, বিমা চুক্তির সময়ে ধরে নিতে হয় যে জাহাজটি বৈধ উদ্দেশ্যেই সমুদ্রযাত্রা করবে এবং এতে কোনো অবৈধ উদ্দেশ্য যেমন শুল্ক ফাঁকি, নিষিদ্ধ পণ্য পরিবহন, নিষিদ্ধ বাণিজ্য বা চোরাচালানের মতো কোনো ব্যাপার নেই। তাই নৌ-বিমা চুক্তিতে যাত্রার বৈধতার শর্তটি লিখিত না থাকলেও সংশ্লিষ্ট পক্ষকে সেটি পালন করতে হবে, অর্থাৎ যাত্রাটি বৈধভাবেই বা বৈধতা রয়েছে সেটাই ধরে নিতেই হবে। তারপর দেখো বিপথে গমন না করা। নৌ-বিমার শর্তানুযায়ী চুক্তিভুক্ত জাহাজটি নির্দিষ্ট পথ ছাড়া অন্য কোনো পথে গমন করতে পারবে না। চুক্তিতে উল্লেখযোগ্য পথ ছাড়া অন্য কোনো পথে জাহাজ গমনের কারণে ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিগ্রস্ত পক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তাই এই বিষয়টি উজ্জ্ব থাকলে সংশ্লিষ্ট পক্ষকে তা পালন করতে হয়। অবিলম্বে যাত্রা। নৌ-বিমা চুক্তিতে উল্লেখ থাক বা না থাক, চুক্তিভুক্ত জাহাজটি যাত্রাকালে অহেতুক কোথাও বিলম্ব করতে পারবে না। এরূপ অহেতুক বিলম্বের কারণে চুক্তি বাতিল ও ক্ষতিপূরণের দায় কর্তৃপক্ষকে বহন করতে হতে পারে। তাই এই অব্যক্ত শর্তটিও পালন করা আবশ্যক। অপরিবর্তনীয় যাত্রা। বিমা চুক্তিতে যে পথে যাত্রা করার কথা এবং যে যে বন্দরে জাহাজ ভিড়বে বলে উল্লেখ থাকে, অহেতুক ইচ্ছাকৃতভাবে এটিকে পরিবর্তন করা যাবে না। তাকে জরুরি প্রয়োজন ছাড়া তা পরিবর্তন না করাই উচিত। তবে অনিবার্য কারণে বা প্রতিকূল আবহাওয়ায় যদি এরূপ করাও হয় তাতে অব্যক্ত শর্ত ভঙ্গ করা হয়েছে বলে গণ্য করা হবে না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে নৌ-বিমার আরেকটা ক্লাস নেওয়া হবে, সেখানে বিভিন্ন প্রকার নৌ-বিপদগুলো, সামাজিক ক্ষতির কি, ক্ষতির প্রকারভেদগুলো, সামগ্রিক ক্ষতি, আংশিক ক্ষতি, এসব নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তোমরা যাই পড়ানো হচ্ছে সবাই খুব ভালো করে পড়বা। অনেকদিন পর
ক্লাস নিলাম বা তোমরাও ক্লাসেটা দেখবে সে আশাই করি অনেক ছুটির কাটানোর পরে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদেরকে নিরাপদে রাখবে, অন্যকেও নিরাপদে রাখার চেষ্টা করবে। তাহলে আজ এই পর্যন্তই। সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।